বিগত পর্বে আমরা 11 দাগের অঙ্কটা লাস্ট করেছি। এই পর্বে আমরা 12 থেকে শুরু করছি। 12 দাগের অঙ্কটা কি বলেছে এসো দেখে নেওয়া যাক। বছরের প্রথমে অরুণ ও অজয় একটা ব্যবসা স্টার্ট করে। অরুণ দেয় 24,000 টাকা এবং অজয় ইনভেস্ট করে 30,000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু করে। কিন্তু দেখা যাচ্ছে কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ব্যবসায় মূলধন হিসেবে দেন। কত মাস পর জানা নেই, সেটা আমরা ধরে নেব অঙ্কে এক্স মাস পরে তিনি 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। দেখো এখানে লেখা আছে বছরের শেষে ওই ব্যবসায় যদি 14,030 টাকা লাভ হয় এবং অরুণ ওই লাভের 7,130 টাকা পায়, তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। এসো দেখা যাক অঙ্কটা আসলে কি বলেছে। দেখো 24,000 টাকা ইনভেস্ট করেছিল অরুণ ফার্স্টে, আর তার সাথে তার বন্ধু অজয় 30,000 টাকা ইনভেস্ট করেছে। এখন কিছু মাস পর, সেটা কত মাস পর আমরা জানি না, ধরো এক্স মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় লাগায়। তাহলে সেই এক্স মাস পর থেকে, অর্থাৎ বছরের তো 12 মাসে বছর হয়, অর্থাৎ 12 মাইনাস এক্স এই মাস অবধি কিন্তু তার এই গোটা টাকাটা মূলধন হিসেবে কাজে লাগছে। অর্থাৎ 24 আর 12-তে 36,000 টাকাটা তার বছরের বাকি মাসগুলোতে খাটছে। অর্থাৎ এক্স মাস পর যেহেতু বলেছে, তার মানে শুরুর থেকে এক্স মাস অবধি কত টাকা খাটছে অরুণের? 24,000 টাকা। আর বছরের বাকি মাস অর্থাৎ 12 মাইনাস এক্স এই মাসগুলোতে কত টাকা খাটছে? এই 24,000-এর সাথে যোগ হয়ে যাবে 12,000 টাকা, টোটাল হয়ে যাবে 36,000 টাকা। বুঝতে পারলে? একইভাবে অজয় কিন্তু টাকা দেওয়া নেওয়া করেনি। অজয়ের এই 30,000 টাকাটাই 12 মাস ধরেই খেটেছে। অঙ্কটা শুরু কিভাবে করব? প্রথমেই আমরা লিখব যে অরুণ ধরি এক্স মাস পর ব্যবসায় কিছু টাকা দেন। লিখে ফেলি। এখানে বুঝতে পারলাম যে প্রথমে যে ইনভেস্টমেন্ট আছে অর্থাৎ 24,000 টাকা, এই টাকাটা এক্স মাস ধরে খাটবে, প্রথম থেকে এক্স মাস খাটবে। পরের যে বাকি মাসটা 12 মাইনাস এক্স, বছরের যে বাকি মাসগুলো থাকে সেই বাকি মাসগুলোতে কত টাকা খাটবে? 24,000-এর সাথে আরও 12,000 টাকা সে এক্সট্রা ইনভেস্ট করে, অর্থাৎ 36,000 টাকা খাটবে। সেই ব্যাপারটাই আমরা লিখে নেব। লিখব আমরা লিখলাম অরুণের 24,000 টাকা এক্স মাস ধরে খাটে এবং 24,000 যোগ 12,000 অর্থাৎ 36,000 টাকা আরও মাইনাস এক্স মাস জুড়ে খাটে। লিখে ফেলি এখানে কত হাজার টাকা? 36,000 টাকা। এর পরের স্টেপ কি হয় নিশ্চয়ই তোমরা জানো, এর আগেও বহু অঙ্কে করলাম যে মাসিক মূলধনটা তাদের বার করতে হয়। মাসিক মূলধনটা কি জিনিস? মাসিক মূলধন হলো তারা বছরের শেষে যে লাভটা পায়, মানে প্রত্যেকের কথাই বলেছে এখানে, অরুণ আর অজয় দুজনের কথাই, বছরের শেষে যে মোট লাভটা তার পাওয়ার কথা সেটা যদি এক মাসেই পেতে হয় তাকে, তখন সেই ক্ষেত্রে কত টাকার তার মূলধন প্রয়োজন সেইটা বার করতে হয়। আমরা লিখব যে অরুণের বছরের শেষে লাভ পাওয়া যায়, সেই লাভের টাকা এক মাসে পেতে হলে কত টাকা মূলধন প্রয়োজন। আমরা লিখলাম বছরের শেষে লাভটা এক মাসে পেতে টাকার প্রয়োজন। দেখো কত টাকার প্রয়োজন? এই 24,000 টাকাটা কত মাস জুড়ে খাটবে? এক্স মাস জুড়ে খাটবে। তাহলে 24 গুণ এক্স করলে আমরা সেই মূলধনটা পাবো ওই কটা মাসের। এবং এক্স মাস পরে আর বাকি কত মাস থাকে? 12 মাইনাস এক্স মাস থাকে। এই 12 মাইনাস এক্স মাসে কত টাকা খাটবে? আরও 12,000 টাকা সে এক্সট্রা দেয়, অর্থাৎ 36,000 টাকা তার খাটে। 36,000 টাকা খাটছে 12 মাইনাস এক্স মাসে, তাই এর সাথে গুণ, এবং 24,000 টাকা খাটছে প্রথম এক্স মাসে, তাই 24,000 টাকা এক্সের সাথে গুণ করব। তাহলেই কত টাকার প্রয়োজন আমরা পেয়ে যাব। দেখো কত টাকার প্রয়োজন, তাহলে সমান সমান, এইটা ম্যান্ডেটারি না, এটা না লিখলেও চলবে, লেখার দরকারও নেই, তোমাদের বোঝা নিয়ে কথা। তো এইটাকে আমি বর্ডার দিয়ে রাখলাম। দেখো তাহলে কত টাকার প্রয়োজন হচ্ছে? 24,000 গুণ এক্স প্লাস
এই দুটো মিলে কত টাকা হচ্ছে? 36,000 টাকা। 36,000 গুণ 12 মাইনাস এক্স, টোটাল হয়ে যায় এত টাকা। দেখো এক্ষেত্রে 12,000 টাকা আমরা দুজনের থেকেই কমন নিতে পারি, তাহলে অঙ্কটা একটু ছোট হয়ে যায়। 12,000 টাকা কমন নিলে এখানে পড়ে থাকে 12 দুগুণে 24 অর্থাৎ 2, আর পাশে আছে এক্স, 2x, আমরা লিখব 2x প্লাস এখান থেকে 12,000 যদি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকে 3 12 36 অর্থাৎ 3 ইন্টু বাকিটা 12 মাইনাস এক্স। 12,000 কমনই থাকলো, ভেতরেরগুলো একটু ভেঙে নিই। 2x প্লাস 3 12 কত হয়? 36, আর এই 3-এর সাথে মাইনাস এক্সের গুণ হলে কত হয়? মাইনাস 3x। এত টাকা, এইটা তোমরা ফার্স্ট ব্র্যাকেটেও রাখতে পারতে, যাই হোক। তাহলে মাইনাস 3x প্লাস 2x সমান কত হয়? মাইনাস এক্স। ভেতরে লিখব 36 মাইনাস এক্স টাকা, অর্থাৎ এই মানটা এলো 12,000 ইন্টু 36 মাইনাস এক্স টাকা। নেক্সট কার করব? দেখো অজয়ের। অজয়ের কি বলেছে? 30,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিল অজয়, আর তারপরে কিন্তু ও ব্যবসায় কোনো মূলধন যোগ করেনি বা ব্যবসা থেকে কোনো মূলধন তোলেওনি, অর্থাৎ এই 30,000 টাকাটাই 12 মাস ধরে খাটবে। তাই 30,000-এর সাথে 12 দিয়ে গুণ করলে এক মাসের হিসেবে মূলধনটা পাওয়া যায়। দেখো অজয়ের 30,000 টাকা 12 মাস খাটলে যে লাভ হয় সেটা এক মাসে পেতে টাকার প্রয়োজন কত হবে? এই 30,000-এর সাথে 12 দিয়ে গুণ হয়ে যাবে। অ্যান্সার হয়ে যায় 3,60,000 টাকা। দেখো এবারে অরুণ এবং অজয় এই দুজনের মূলধনের অনুপাতটা বার করতে হবে। অরুণের কত মূলধন পাওয়া গেল সেটা আমরা আগেই বার করে ফেলেছি। কত টাকা? অরুণের ক্ষেত্রে আমাদের মাসিক মূলধন দাঁড়িয়েছে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স টাকা। একইভাবে অজয়ের ক্ষেত্রে মূলধন কত? 3,60,000 টাকা। তাহলে এই দুই পক্ষের মূলধনের অনুপাতটা আমরা বার করি। এই দুজনের মূলধনের অনুপাতটা আমাদের দরকার। অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। লিখলাম অরুণ ও অজয়ের মূলধনের অনুপাতটা কত। দেখো অরুণের যে টাকাটা আছে সেটা 12,000 ইন্টু 36 মাইনাস এক্স, তাহলে লিখব 12,000 ইন্টু 36 মাইনাস এক্স। আর অজয়ের মূলধনটা আছে 36,000 টাকা, এখান থেকেই পেয়েছি। আর অজয়ের মূলধন রয়েছে 3,60,000 টাকা, সেটা এখান থেকেই পেয়েছি, অজয়েরটাও লিখে দিলাম। দেখো এদের মূলধনের অনুপাত বার করতে গেলে প্রথমেই 3টে জিরো তোমরা আউট করে দিতে পারো, তাহলে এই সাইডে পড়ে থাকে 12 ইন্টু 36 মাইনাস এক্স ইস টু ওপাশে পড়ে থাকে 360, কারণ 3টে জিরো আউট হয়ে গেছে। 12 দিয়ে যদি কাটো তাহলে 36 মাইনাস এক্স এ পাশে হচ্ছে, আর এই পাশে 3 12 36 অর্থাৎ হয়ে যাচ্ছে 30। 12 দিয়ে দুটোকেই ভাগ করলাম, এ পাশে হলো 36 মাইনাস এক্স, এ পাশে হয়ে যাচ্ছে 30। দেখো বছরের শেষে লাভ কত বলেছে? বছরের শেষে মোট লাভ হয়েছে 14,030 টাকা। এখান থেকে অরুণের লভ্যাংশটা পেতে পারি, অরুণের যে লভ্যাংশ হয় সেটা পেতে পারি। লিখে নাও মোট লাভ 14,030 টাকা। আর এক্ষেত্রে অরুণের লভ্যাংশ কত হবে? অরুণের লভ্যাংশ দেখো মোট লাভ থেকে কি হয়? তাদের আনুপাতিক ভাগ হারটা গুণ হয়ে যায়। আনুপাতিক ভাগ হারে অরুণের যে ভ্যালুটা আছে সেটা 36 মাইনাস এক্স, তাহলে এইটাকে লিখবো উপরে এবং এদের যোগফলটাকে লিখবো নিচে, সেইটাই হয়ে যায় আনুপাতিক ভাগ হার।
36 আর 30-এ হয়ে যায় 66, 66 মাইনাস এক্স। এবার বলো দেখি ভাই, অরুণের লভ্যাংশ হলো এটা, কিন্তু অঙ্কের বইয়ে লেখা আছে যে অরুণের যে লভ্যাংশ সেটা হলো 7,130 টাকা। ছবিতে দেখো অরুণের যে লভ্যাংশ আছে সেটা 7,130 টাকা, কিন্তু আমাদের ভাই আসছে এত জটিল একটা অ্যামাউন্ট আসছে, আমাদের এই টাকাটা আসছে, এই টাকাটা। তাহলে আমরা শর্তানুসারে বলতে পারি না যে এই টাকাটা সমানই ওই লভ্যাংশটা, অর্থাৎ 7,130 টাকা। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে এই 14,030 গুণ 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স, এই টাকাটা সমানই 7,130 টাকা। বা 36 মাইনাস এক্সকে পাশে রাখো, ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স, সেটাও এপাশেই থাক। ওপাশে নিয়ে চলে যাও, ওপাশে নিয়ে চলে যাও 14,030 টাকাকে, এটা বাই হয়ে যাবে, নিচে চলে যাবে, তাই না? তাহলে নিচে লিখব 14,030 টাকা, 14,030। বা দেখো এটাকে কেটে ছোট করছি, 0 0 কেটে দাও, এই দুটো অ্যামাউন্টই 23 দিয়ে কাটে, তাহলে এইটা 23 দিয়ে কাটলে কত হচ্ছে? 31 হচ্ছে। আর এইটাও 1403-কেও তুমি 23 দিয়ে কাটতে পারো, 1403-কে 23 দিয়ে কাটলে হয়ে যায় 61। তাহলে অঙ্কটা ছোট হয়ে যায় 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান 31 বাই 61, 31 বাই 61। আচ্ছা, অঙ্কটা এই পাশে করো, দেখো এই 36-এর সাথে 61-র গুণ করো, আর একবার তারপর মাইনাস লেখো, মাইনাস লিখে এক্সের সাথে 61-র গুণ করো। একইভাবে 31-এর সাথে 66-র গুণ করো, একবার মাইনাস লেখো, মাইনাস লিখে এক্সের সাথে 31-এর গুণ করো। বুঝতে পারলে? তাহলে প্রথমে কি করছি, 61-র সাথে 36-এর গুণ করছি, গুণফল হয়ে যায় 2196, এবং তারপর এক্সের সাথে কি করব আমরা, 61-র গুণ করব, 61 গুণ এক্স, 61 গুণ এক্স হয়ে যায়। সমান চিহ্ন লিখব, সমান চিহ্নের ওপাশে কি হয়ে যাবে, কার সাথে কার গুণ, 31-এর সাথে 66-র গুণ, মাইনাস 31-এর সাথে এক্সের গুণ, মাইনাস 31 এক্স। বা দেখো এখানে আছে মাইনাস 61, আর এ পাশে যদি মাইনাস 31 এক্স আসে তাহলে হয়ে যায় প্লাস 31 এক্স, অর্থাৎ মাইনাস 61 প্লাস 31। এইটা বিপরীত চিহ্ন যেহেতু, তাই এদের মধ্যে বিয়োগ হবে, এবং বড় সংখ্যা যেহেতু 61, তার সামনে আছে বিয়োগ চিহ্ন, তাই মাইনাস চিহ্ন হবে। মাইনাস চিহ্ন হবে, 61 থেকে 31 বাদ দিয়ে দাও, অ্যান্সার হয় 30, হয়ে যাবে মাইনাস 30 এক্স সমান 2046। এপাশে আছে, ওপাশে যাবে 2196, তাহলে 2046 থেকে তুমি বাদ দিয়ে দাও 2196, তাই না? এক্ষেত্রেও বিপরীত সাইন আছে, এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, তাই বিয়োগ হবে, এবং বড় সংখ্যা যেটা আছে, এই সংখ্যাটা বড় সংখ্যা, তার সামনে মাইনাস, তাই সাইনও মাইনাস বসবে। তাহলে 2196 থেকে 2046 বিয়োগ করে দাও, হয়ে যায় 150। এই মাইনাস মাইনাস সাইন কেটে দাও উভয় পক্ষের, আর এক্স সমান লেখো 150 ডিভাইডেড বাই 30। এই যে 30 ছিল এ পাশে এলো, ভাগ হয়ে গেল, 3 5 15, বা এক্স সমান হয়ে গেল 5। আচ্ছা, এত বড় যে অঙ্কটা হলো, এক্স সমান আসলে কি ধরেছিলাম ভাই, অরুণ এক্স মাস পর ব্যবসায় কিছু টাকা দেন, অর্থাৎ ওই কত মাস পর অরুণ ব্যবসায় টাকা নিয়োজিত করেছিলেন সেইটা চেয়েছে। তাই লিখবো আমরা অরুণ 5 মাস পর, কারণ এক্সের ভ্যালুটা কত, 5 মাস পর ব্যবসায় টাকা দিয়েছিলেন। ব্যাস, কমপ্লিট অঙ্ক। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে, কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটা সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটা কারখানা স্থাপন করেন। তাহলে 3 জন মৃৎশিল্পী বা 3 জন বন্ধু একটা ব্যবসা স্থাপন করলো 1 লাখ টাকা ধার নিয়ে ব্যাংক থেকে।
তারা এই চুক্তি করেন যে প্রত্যেক বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে। তো যে মোট টাকাটা লাভ হচ্ছে সেটা হলো 1,39,100 টাকা। এই টাকার মধ্যে থেকে ওনারা কি করেন, 28,100 টাকা ব্যাংকের কিস্তি হিসেবে ব্যাংকে ফেরত দিয়ে দেন, অর্থাৎ লাভ থেকে এই অ্যামাউন্টটা বাদ হয়ে যায়। বাকি যে অ্যামাউন্টটা পড়ে থাকে সেই অ্যামাউন্টটা কি করছে, বাকি অ্যামাউন্টের অর্ধেক করছে, কারণ অর্ধেক অ্যামাউন্টটা তারা কাজের দিনের অনুপাতে ভাগ করছে, অর্থাৎ এই দিনগুলোর অনুপাতে ভাগ করছে, এবং বাকি অর্ধেক টাকা তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে। যেরকম যেরকম অঙ্কে বলেছে সেইভাবে আমরা সলভ করব। কুমোরটুলির এই 3 জন মৃৎশিল্পী, প্রথম জন 300 দিন কাজ করে, দ্বিতীয় জন 275 দিন কাজ করে এবং তৃতীয় জন 350 দিন কাজ করে তারা যথেষ্ট টাকা উপার্জন করে কুমোরটুলি থেকে। শুধুমাত্র মূর্তি গড়িয়ে কত টাকা উপার্জন করে, 1,39,100 টাকা। এই টাকাটা তাদের লাভ হয় এবং এই লাভের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট থেকে তারা প্রত্যেক বছর 28,100 টাকা ব্যাংক থেকে যে ঋণ নিয়েছিল সেই টাকাটা পরিশোধ করে, মানে এইটা বিয়োগ হয়ে যাবে। তো বাকি টাকাটা তারা কি করছে, বাকি যে টাকাটা হচ্ছে, বাকি টাকাটা ধরো কিছু একটা অ্যামাউন্ট হচ্ছে এখানে, তার অর্ধেক টাকা তারা কি করছে, কাজের দিনের অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। এবং বাকি অর্ধেক করলাম, বাকি অর্ধেক টাকাও তো বাকি আছে না, সেই অর্ধেক টাকা কি করছে, তারা সমান ভাগে ভাগ করছে, অর্থাৎ তারা 3 দিয়ে ভাগ করছে, কারণ 3 জন বন্ধু আছে। তো অঙ্কটা লিখে নেব। প্রথমে আমরা লিখব এই 3 জন মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাত, আর কাজের দিনের অনুপাতেই এই টাকাটা ভাগ হয়, অর্থাৎ লাভের টাকাটা ভাগ হয়। যেমন মূলধনের অনুপাতে লাভের টাকাটা ভাগ হয়, সেই রকমভাবেই কাজের দিনের অনুপাতেও লাভের টাকাটা ভাগ হয়, কারণ কাজের দিনটাও ইনভেস্টমেন্ট, তুমি তোমার গোটা দিনটা দিচ্ছ ওই ব্যবসায়, তো দিনের হিসেবেও এইরকমভাবে লভ্যাংশের ক্যালকুলেট করা হয়। আমরা লিখব তাহলে অনুপাতটা দাঁড়ালো কত, প্রথম জন 300 দিন কাজ করেছে, তারপরের জন 275 দিন এবং নেক্সট জন 350 দিন। 25 দিয়ে যদি ভাগ করো এদেরকে ভাগ করো, তাহলে প্রথমে কত হবে, 100-তে থাকে 4টে 25, 300-তে কটা থাকবে, 12টা 25, 275-এ থাকবে 11টা 25 এবং 350-এ থাকবে 14টা 25। তাহলে কত হচ্ছে, 12:11:14, 12:11:14, এই হলো অনুপাত। এবার তারা মোট লাভ করেছে কত টাকা, 1,39,100 টাকা। তার মধ্যে থেকে ব্যাংকের কিস্তি শোধ করবে কত টাকা, 28,100 টাকা। বাকি কত টাকা পড়ে থাকে সেইটা আমাদের লাগবে, কারণ বাকি টাকার অর্ধেকই এরা এই কাজের দিনের অনুপাতে ভাগ করবে। দেখো ব্যাংকের কিস্তি শোধ করার পর কত টাকা বাকি থাকবে, ওদের মোট লাভটা কত, ওদের মোট লাভ হলো 1,39,100 টাকা। লিখে নেব 1,39,100 টাকা। এখান থেকে কিস্তি দিয়ে দিতে হবে কত টাকা, 28,100 টাকা। এই দুটো বিয়োগ করলে বিয়োগফল কত দাঁড়ায়, এই দুটোর বিয়োগ করলে বিয়োগফল দাঁড়ায় 0,0,0 9 - 8 1 1 1 1 1 1 0 0 0, 1,11,000 টাকা। এবার এই টাকাটাও তারা কিন্তু কাজের দিনের অনুপাতে ভাগ করেনি, বলেছে এই টাকার অর্ধেক। দেখো অঙ্কটা পড়ো, এই টাকার অর্ধেক, এই যে 28,100 টাকা দিয়ে দেওয়ার পর অর্ধেক টাকা কাজের দিনের অনুপাতে ভাগ করে, তাহলে এই টাকার অর্ধেক টাকাটা আমাকে বার করতে হবে। আমরা লিখব 1,11,000 টাকার অর্ধেক সমান কত টাকা, 1,11,000 ডিভাইডেড বাই 2,
এই 1,11,000 টাকাকে 2 দিয়ে যদি আমরা কাটি হয়ে যায় 55,500 টাকা। এই 55,500 টাকা, এই টাকাটা এবার কি করবে এরা এই কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে। এই টাকাটা হলো তাদের মোট লাভ এখন, আর এই টাকাটা কাজের দিনের অনুপাতে ভাগ হবে। অর্থাৎ প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু পাবে এই টাকাটার সাথে 12 বাই এই টোটালটার যোগফল, অর্থাৎ 12 বাই 37। দ্বিতীয় বন্ধু কত পাবে? এই 55,500 টাকার সাথে গুণ করব কত? 11 বাই কত? 37। আর তৃতীয় বন্ধু কত পাবে? 14 বাই 37 দিয়ে গুণ করব এই 55,500 টাকাকে। তো এইটা সমান লিখে ফেলি 55,500 টাকা, এখানেও 55,500 টাকা। তাহলে দেখো আগে থেকে লিখে নিয়েছি, প্রথম জন পাবে 55,500 গুণ 12 বাই 37, পরের জন 11 বাই 37, পরের জন 14 বাই 37, কারণ এটা কাজের দিনের অনুপাতে তারা পাচ্ছে। আর এগুলো প্রত্যেকটা হলো প্রত্যেকের ভাগহার, আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করে নিতে হয়। 55,500 টাকাকে যদি 37 দিয়ে কাটি আমাদের হয়ে যায় 1500 টাকা। 1500 টাকা 15-র সাথে 12 গুণ করলে হয় 180, তার সাথে দুটো শূন্য, 18,000 টাকা। 18,000 টাকা একইভাবে প্রত্যেকটাই 1500 হবে। 15-র সাথে 11 গুণ করলে হয় 165, তার মানে হয়ে যায় 16,500 টাকা। আর এই 14-র সাথে 1500 গুণ করলে কত হবে? 14 গুণ 15 হয়ে যায় 14 গুণ 15 হয়ে যায় 210,000 টাকা, 21,000 টাকা। দেখো এখানে অঙ্কটা থেমে থাকবে না, এটা তো গেল অর্ধেক টাকার বিষয়। এই অর্ধেক টাকাকে আমরা কাজের দিনের অনুপাতে ভাগ করলাম, তাহলে প্রত্যেকে কত টাকা পেল। এবার দেখো অঙ্কটা কি বলেছে পড়ে দেখো, বলছে বাকি অর্ধেক টাকা তারা সমান ভাগে ভাগ করে নেয়। অর্থাৎ বাকি অর্ধেক বলতে এইটা হলো অর্ধেক টাকা। এই 1,11,000 টাকার মধ্যে 55,500 টাকা অর্ধেক টাকা, তাহলে বাকি অর্ধেক কত? আবারও 55,500 টাকায় বাকি অর্ধেক। তাহলে বাকি অর্ধেক টাকা বলতে কত টাকা লিখব? বিয়োগ করলে সেই একই অ্যামাউন্টটি দাঁড়াবে 55,500 টাকা। এবার এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে। বন্ধু সংখ্যা কতজন ছিল? কতজন মিলে বিজনেসটা শুরু করেছিল? 3 জন। তাহলে এই 3 জনই কী করবে? সমান ভাগে টাকাটা ভাগ করে নেবে, অর্থাৎ ভাগ 3 হবে। অতএব লিখতে পারি প্রত্যেকে পাবে, প্রত্যেকে পাবে কত টাকা? 55,500 টাকা থেকে 55,500 টাকাকে 3 ভাগে ভাগ করব, হয়ে যায় 3 একে 3, 3 আষ্টে 24, 15, 3 পাঁচা 15, 0 0, 18,500 টাকা। এই টাকাটা তারা প্রত্যেকে পাচ্ছে। অতএব প্রত্যেকের যে অ্যামাউন্টটা কাজের দিনের অনুপাতে ভাগ করার পর যে অ্যামাউন্টটা তারা পেল, লাভের যে অংশটা তারা পেল, সেই অংশের সাথে প্রত্যেকের এই 18,500 টাকাটা যোগ হয়ে যাবে। তাহলে মোট কত টাকা তারা পেয়েছিল পাওয়া যাবে। প্রত্যেকের সাথে 18,500 টাকা যোগ করে দেব। তো উত্তর লিখে ফেলি, প্রথম জন মোট পায়, প্রথম জনের অ্যামাউন্ট কত ছিল? 18,000 টাকা, তার সাথে পেয়েছে 18,500 টাকা। 18,000 টাকা, তার সাথে পেয়েছে 18,500 টাকা, 36,500 টাকা। দ্বিতীয় জন মোট পায়, দ্বিতীয় জন কত পেয়েছিল? 16,500 টাকা, এর সাথে আবার 18,500 টাকা যোগ হয়ে যাবে, টোটাল 35,000 টাকা। আর তৃতীয় জন মোট কত টাকা পাবে? তৃতীয় জন পেয়েছে 21,000 টাকা, তার সাথে 18,500 যোগ, টোটাল যোগ করলে হয়ে যায়
39,500 টাকা। তো এটাই চেয়েছে প্রত্যেকে কত টাকা করে পাবে। নেক্সট অঙ্ক, দুই বন্ধু যথাক্রমে 40,000 এবং 50,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটা চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে তারা ভাগ করবেন এবং বাকি অংশ, লাভের যে বাকি অংশটা থাকবে সেইটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে দেখো, মূলধনের অনুপাতে তো ভাগ হচ্ছে, তাই মূলধনের অনুপাতটা আমাদের আগে বার করতে হবে। দেখো, প্রথম জনের মূলধন কত ছিল? 40,000 টাকা এই বন্ধুটার মূলধন, এবং পাশের এই বন্ধুটার মূলধন ছিল 50,000 টাকা। এদের অনুপাতটা আমরা বার করব, হয়ে যাবে 4:5, 4:5, তাই না? এবার মোট যে লাভ হবে, মোট কত লাভ সেটা বলা নেই, আমরা ধরে নেব এক্স মোট লাভ হয়। আর এই লাভেরই বলেছে অর্ধেক, এই লাভের অর্ধেক কি করে? তারা সমান ভাগে ভাগ করে নেয়। অর্থাৎ x/2 এই টাকাটা যদি হয় অর্ধেক টাকা লাভের, তো এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেয়, অর্থাৎ প্রত্যেকে 50% 50% করে টাকা পেয়ে যায়। তো এইগুলোই অঙ্কের ভাষায় লিখব। চলো শুরু করি। লেখো দুই বন্ধুর মূলধনের অনুপাত। দেখো, বোথ সাইডে 4টে করে শূন্য আছে, কেটে দাও মনে মনে, তাহলে হয়ে যাচ্ছে 4:5, 4:5। এবার মোট যে লাভ, সেই লাভটা কিন্তু এখানে বলা নেই। লাভের 50% সমান ভাগে ভাগ করে এবং বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ করে, সব কথাই তো লেখা আছে। লাভ কোথায়? লাভের কথা লেখা নেই। তাহলে আমরা ধরে নেব মোট লাভ সমান x টাকা। মোট লাভ x টাকা। এই এক্সের অর্ধেক টাকা অর্থাৎ 50% টাকা কি করছে? তারা সমান ভাগে ভাগ করছে। 50%-এর এই পার্সেন্ট সাইনটা যদি উঠিয়ে দাও তাহলে /100 হয়ে যায়। দেখো, এই টাকাটা তারা সমান ভাগে যদি ভাগ করে তাহলে কত ভাগে ভাগ হবে? এই টাকাটাকেও 2 ভাগে ভাগ হবে, কারণ দুজন বন্ধু মিলে টাকাটা ভাগ করে নেবে। অতএব x/2 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে x/2 /2, অর্থাৎ এই টাকারও অর্ধেক /2। এইটা সমান কত হয়? ওপরে আছে x/2 আর নিচে কিছু নেই, মানে 1 আছে 2-এর নিচে। তো এই গোটাটা ভাগ আছে, ভাগ থেকে গুণ হয়ে গেলে কি হয়? উল্টে যায়। তাহলে উল্টে গেলে কত হবে? ওপরে চলে যাবে 1, নিচে 2। টোটালটা কত হলো? x1 যা x, 2 দুগুণে 4, x/4। এইটা সমান লিখতে পারি x/4 টাকা। মোট লাভের অর্ধেক x/2, আর বাকি লাভ কতটুকু পড়ে থাকবে? অর্ধেক পড়ে থাকবে, মানে x/2ই পড়ে থাকবে, তাই না? 100টা জিনিসের মধ্যে 50 জিনিস বার করে নিলাম, তাহলে কটা পড়ে থাকবে? 50টাই পড়ে থাকে। অর্ধেক বার করে নিলে অর্ধেকই পড়ে থাকবে। অতএব লিখব যে বাকি x/2 টাকা মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে। আমরা লিখব মূলধনের অনুপাতে ভাগ করে পাই। দেখো, প্রথম বন্ধুর লাভ হলো x/2, এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, অর্থাৎ ভাগহার প্রয়োজন। ভাগহারটা কত হবে? প্রথমে আছে 4, প্রথম জনের ভ্যালু 4, 4 বাই এই দুটোর যোগফল 9, 4/9 গুণ করব কত? 4/9 দিয়ে, হয়ে যাবে 4x/9 × 18, এত টাকা। বা এইটাকে আরও ছোট করতে পারো, 2 × 4, 9 × 18, মানে হলো এখানে টাকাটা না লিখে সমান চিহ্ন দাও 2x/9 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু পাবে x/2 × 5/9, অর্থাৎ 5x/18 টাকা। এবারে বলো, প্রথম বন্ধু মোট কত টাকা পাবে? প্রত্যেকে তারা সমান ভাগে অর্ধেক টাকা ভাগ করে নেওয়ার সময় প্রত্যেকে পেয়েছে x/4 টাকা। এখন প্রথম বন্ধু পাচ্ছে এটা,
তাহলে মোট কত টাকা পাবে, এটার সাথে এই টাকাটা যোগ, এবং পরের বন্ধু অর্থাৎ দ্বিতীয় বন্ধুও তাই পাবে, এই টাকাটার সাথে যোগ হবে এই টাকাটা। তো লিখে নেব দেখো শেষ শর্ত কি বলেছে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়। তাহলে কার কম, প্রথম বন্ধুর লভ্যাংশটাই কম। কার থেকে কম, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে কম। তাহলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ মাইনাস প্রথম বন্ধুর লভ্যাংশ যদি করি সেইটা সমানই 800 টাকা। অতএব দ্বিতীয় বন্ধুর লভ্যাংশটা কত, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ এইটা। তাহলে এইটা থেকে এইটা মাইনাস করে দিলে হয়ে যাবে 800 টাকা। সমস্ত ব্র্যাকেট তুলে দিতে হবে। দেখো 18 আর 9 লসাগু কত হয়, 18ই হয়। আমরা লিখব নিচে 18, তাহলে কত হচ্ছে 18কে 18, 5x যা থাকে 5xই বসে যায় উপরে, 5x মাইনাস 9 দুগুণে 18, 9 দুগুণে 18 অর্থাৎ ওই 2-এর সাথে এই 2x এর গুণ 4x, 2 2 যা 4x সমান 800 বা 5x থেকে 4x বাদ দিলে শুধু হয়ে যায় x/18 সমান 800, বা x সমান কত 14,400 টাকা। x সমান কত টাকা, 14,400 টাকা। অঙ্কে চেয়েছে কি আবার দেখে নিই, অঙ্কে চেয়েছে যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হবে। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ কত ছিল, প্রথম বন্ধুর লভ্যাংশ মোট ছিল এই অ্যামাউন্টটা, অর্থাৎ এখানে x এর মানটা বসাবো। আমরা লিখে ফেলবো এই গোটাটা x এর জায়গায় 14,400 বসাও, এটাও এই পাশেই করি, জায়গা নেই। তো এইটা কাটলে হচ্ছে 1600 ইন্টু 2 মানে 3200, আর এইটা কাটলে হয় 4 দুগুণে 8, 3 4 12, 2 24, 4 6 24, 3600 টাকা। তাহলে এইখানে আসছে 3200 টাকা সামনেরটাই, আর এখানে আসছে 3600, টোটাল হয়ে যায় 6 2 8, 6 8 0 0, 6800 টাকা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে, উত্তর 6800 টাকা। ব্যাস কমপ্লিট অঙ্ক। নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো নেক্সট অঙ্ক, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা এবং 10,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করে। এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ তারা 125 টাকা হিসেবে দেবে এবং হিসেবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেককে 200 টাকা করে দিতে হবে। মানে এই পূজা আর উত্তম আরও এক্সট্রা কাজ করবে, তার বদলে 200 টাকা করে প্রত্যেক মাসে তারা এক্সট্রা নেবে। কে, পূজা আর উত্তম। মেহের কিন্তু এইসবের মধ্যে নেই, মেহের আলাদা, বুঝতে পারলে? তো বছরের শেষে লাভ হবে কিছু টাকা, সেখান থেকে তারা এই মাসিক খরচ অর্থাৎ এক মাসে 125 টাকা হলে 12 মাসে যে খরচটা হয় সেটা বাদ দিয়ে দেবে এবং তারপর পূজা আর উত্তম
কে যদি দেওয়া হয় 200 টাকা করে, দুজন মিলে 12 মাসে কত টাকা পাবে? 2400 টাকা, ওটাও বাদ দিয়ে দেবে। তাহলে এই মোট লাভ থেকে ওই দুটো অ্যামাউন্ট বাদ দিয়ে তারপর মূলধনের অনুপাতে প্রত্যেকে কত টাকা পায় সেইটা করতে হবে। তাহলে প্রথমে আমরা কী বার করব? এই পূজা আর উত্তম আর মেহের এদের মূলধনের অনুপাতগুলো আমরা বার করে নেব। এই মূলধনের অনুপাত বার করার পর এই কারখানা চালানোর জন্য 125 টাকা করে ওদের এক্সট্রা খরচ হয় প্রত্যেক মাসে, সেটাই 12 মাসে কত হয় সেইটা বার করব। এবং নেক্সট এবং তারপরে কি বার করব? তারপরে বার করব যে এই পূজা এবং উত্তম 200 টাকা করে প্রত্যেক মাসে ভাই এক্সট্রা টাকা নেয়, কারণ এরা হিসেবপত্র রাখছে, তাই না? এরা এই হিসেবপত্রগুলো রাখছে ঠিকভাবে, তাই 200 টাকা করে নেয়। আচ্ছা, 1 বছর পর এ কত টাকা পাবে তার বদলে? 2400 টাকা। আর উত্তম কত পাবে? সেও পাবে 200 টাকা করে 12 মাস, অর্থাৎ 2400 টাকা। দুজন মিলে কত টাকা পাবে? 4800 টাকা। এই টাকাটা বাদ দেওয়ার পর মূলধনের অনুপাতে ভাগ করব। লিখে নিই, দেখি ভ্যালুগুলো কত দিয়েছে। 5000, 7000 এবং 10000 লিখে ফেলি। 3টে করে শূন্য বাদ দিয়ে দাও। 5:7:10, 5:7:10 দাঁড়াচ্ছে এদের অনুপাত। অতএব আমরা করব যে 12 মাসে মানে 1 বছরে কত টাকা এদের মাসিক খরচ দাঁড়াচ্ছে। 125 টাকা 1 মাসে হলে লেখো যে এদের কারবার চালাতে 12 মাসে খরচ অথবা 1 বছরে খরচ বা বাৎসরিক খরচ, যা খুশি লিখবে। আমি লিখলাম বাৎসরিক খরচ। কত টাকা হবে? 125 গুণ 12। 125 গুণ 12 হয়ে যায় 1500 টাকা। কত টাকা হবে? 1500 টাকা। আর কি দেখো, হিসেবপত্র রাখার জন্য পূজা কত টাকা পাবে লিখে ফেলি। হিসেব রাখার জন্য পূজা বাৎসরিক পাবে 200 টাকা প্রত্যেক মাসে। বছরে কত টাকা? 2400 টাকা। কত টাকা? 2400 টাকা। একই কাজের জন্য হিসেব রাখার জন্য উত্তম সেম অ্যামাউন্টই পাবে, অর্থাৎ 200 টাকা প্রত্যেক মাসে, 12 মাসে 2400 টাকা। এবার দেখো এই 3টে খরচ বাদ দিয়ে কত টাকা থাকে। মোট লাভ কত? মোট লাভ ওদের হয়েছে 6960 টাকা। এই 6960 টাকা থেকে এইগুলো সব বাড়তি খরচ, হিসেব সংরক্ষণের খরচ, কারবার চালানোর খরচ, এই খরচগুলো যোগ করে বাদ দিয়ে দেব। অতএব লিখব সমস্ত খরচ বাদ দিয়ে বাকি লাভ। মোট লাভটা কত? মোট লাভ এক্ষুনি আমরা বললাম কত টাকা। মোট লাভ 6960 টাকা। এর থেকে কি করব? এই সব যে খরচ সেগুলো যোগ করে নেব, যোগ করে নিয়ে তারপর বিয়োগ করব। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এদের সবার যোগফল হয়ে যায় 6300 টাকা। 6300 টাকা।
পড়ে থাকে কত? 660 টাকা। 660 টাকা। এবারে বলো মূলধনের হিসেবে কে কত টাকা পাবে? এই 660 টাকাটাই মূলধনের হিসেবে ভাগ হবে। তো দেখে নিই, পূজা পাবে কত টাকা? 660 ইন্টু তাদের ভাগহার, অর্থাৎ পূজার ভাগহার, সেটা কত হবে? 5 ডিভাইডেড বাই এই সবগুলোর যোগ, অর্থাৎ 22। উত্তম পাবে উত্তমের ভ্যালু কত? 7, অর্থাৎ 7/22। মেহের পাবে কত আছে? 10, 10/22। কাটাকুটি করো, 3 হবে 30, 3 পাঁচা 15, 150 টাকা। 3 সাতে 21, 210 টাকা। 3 10 30, 300 টাকা। দেখো নর্মালি তো এটাই পেলো, কিন্তু এর আগে পূজা আর উত্তম এক্সট্রা 200 টাকা করে মাসে পেয়েছে, অর্থাৎ বছর শেষে 2400 টাকা তারা পেয়েছে। তাই এই পূজা আর উত্তমের টাকার সাথে 2400 টাকা অ্যাড হয়ে যাবে। এটাই মেহের যেটা পাওয়ার কথা ছিল 300 টাকায়, 300 টাকায় পাবে, কিন্তু পূজা আর উত্তম আরও 2400 টাকা এক্সট্রা করে পাবে। অতএব পূজা মোট পেল 2550 টাকা এবং উত্তম মোট পেল 2610 টাকা, আর মেহের পেয়েছে শুধুমাত্র 300 টাকা। এটাই উত্তর। থ্যাংক ইউ। নেক্সট সেশনের জন্য ওয়েট করো, শীঘ্রই আসছে। বাই।